নমস্কার দাদা, আজকে তোমাকে আমাদের মধ্যে পেয়ে আমরা খুব ঋদ্ধ হয়েছি। তো তোমার বিভিন্ন রকম অভিজ্ঞতা আমরা জানি। তুমি আন্ডার 19 টিমের সাথে কাজ করেছো ভারতে, আবার তুমি নিউজিল্যান্ড টিমের সাথে কাজ করেছো। তুমি যদি একটু বলো, তুমি যখন আন্ডার 19 টিমের সাথে কাজ করেছো ভারতে, তখন তোমার অভিজ্ঞতা কি? অ্যাকচুয়ালি জুনিয়র টিমে কাজ করা তো মানে একটা ওরা সব নতুন ছেলে, নতুন একটা টিমে কাজ করে। সেখানে একটা আলাদা মজার ব্যাপারই থাকতো। ফ্রি মাইন্ডে কাজ করা যেত, মানে অত সিরিয়াসনেস থাকতো না। চেয়ার ওদের সাথে বন্ধুর মতো মিশে যেত। খুব ভালো আন্ডার 19। আন্ডার 19 টিমের সাথে আমি প্রায় 8-9টা টুর্নামেন্ট করেছি, ওয়ার্ল্ড কাপেও ছিলাম। তো খুব এনজয় করেছি। আর তুমি তোমার কাজের প্রোফাইলটাকে যদি একটু এক্সপ্লেন করো, তুমি মাসেল থেরাপিস্ট টিমের, আর ইন্ডিয়াতে এটা সম্পর্কে অ্যাওয়ারনেস খুবই কম। তোমার ব্যাপারে প্রচুর ইন্টারভিউ আমরা বিভিন্ন নিউজ পেপারে পড়েছি, স্বনামধন্য নিউজ পেপারে। সেগুলোর ব্যাপারে যদি তুমি নিজে একটুখানি ভিডিওতে বলো। অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে স্পোর্টস কালচারটা অনেক, ইন্ডিয়াতে না, বেঙ্গলেও স্পোর্টস কালচারটা অনেক অতটা ঠিকভাবে ঠিকভাবে আসেনি এখনো। তাই স্পোর্টস ফিজিও, স্পোর্টস ম্যাসিও এগুলো হয়তো অনেকে শোনেইনি। তো এখান থেকে আমি প্রথম যখন স্পোর্টস ম্যাসিওর কোর্স করে কর্ণাটক টিমে যখন চান্স পাই, কর্ণাটক টিম যখন চ্যাম্পিয়ন হয় রঞ্জি ট্রফিতে, তখন ব্যাপারটা অনেকটা প্রচারে আসে। তারপর থেকে আস্তে আস্তে বেঙ্গল থেকে অনেকগুলো ছেলে বের হতে থাকে। এবার আরো আর অনেক রিক্রুটমেন্ট আসছে, আছে অনেক টিমে, যেগুলো হয়তো নতুন ছেলেদের মাঝে কাছে অনেক রাস্তা, অনেক ইনকামের রাস্তা হয়তো খুলে যাবে। এটা সত্যি কথা। তুমি যেটা বললে যে স্পোর্টস অ্যাওয়ারনেস আমাদের লাইনে সত্যি খুব কম, বিশেষ করে বেঙ্গলে। কিন্তু তুমি একা অ্যাজ এ স্পোর্টস মাসর কাজ করেছো নিউজিল্যান্ড টিমের সাথে, তাও ন্যাশনাল টিমের সাথে। সেই ব্যাপারে তুমি যদি একটু বলো আমাদের। অ্যাকচুয়ালি ওদের স্পোর্টস কালচারটা খুবই মানে উন্নত ধরনের। ওরা জানে যে কখন তার বডিতে কি রিকোয়ারমেন্ট, কেউ কোনটা চাই। ওরা ওরা খুব মানে কি বলে ওটাকে, খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারে আর কি। অ্যাডাপ্ট করতে পারে। ওরা ডিসিপ্লিনে চলে ওরা, মানে ফুড হ্যাবিট বলো, নিজের ট্রেনিং বলো, কখন মাসেল রিল্যাক্স চাই, সেরকম সেই হিসাবে খুবই মানে ওরা খুব ডিসিপ্লিন সেই হিসাবে। তোমার একটা ইনস্টাগ্রাম ছোট পোস্টে আমরা দেখেছি, তোমার বার্থডে পর্যন্ত ওরা সেলিব্রেট করেছে, হ্যাঁ, এতটাই একাত্ম করে নিয়েছিল তোমাকে ওরা টিমে। হ্যাঁ, ওরা মানে যখন প্রফেশনাল হিসেবে কাজ করে কেউ টিমে, মানে ওরা সব সেই হিসাবেই মেশে। আর মানে খুবই ভালো, মানে ওদের সঙ্গে কাজ করে তো মানে একটা স্ট্রেস ফ্রি হিসাবে কাজ করা যায়। ঠিক কথা। আর তোমার সব থেকে ফেভারিট প্লেয়ার কে নিউজিল্যান্ড টিমের মধ্যে যদি বলতে হয়? নিউজিল্যান্ড টিমের মধ্যে ছিল ড্যারেল মিচেল, ছিল ফেভারিট প্লেয়ার। ওকে। গেম ফিলিপস। গ্লেন ফিলিপস অসাধারণ প্লেয়ার। আচ্ছা দাদা, তুমি এই ব্যাপারে একটুখানি সবাইকে অবগত করো, যদি নিউ জেনারেশনের কেউ তোমার মতো এই স্পোর্টস মাসল থেরাপিস্ট হতে চায় বা স্পোর্টস মাসার হতে চায়, তার কি কি করণীয় আবশ্যক? তুমি তো একটা কোর্স তো করতেই হবে তাকে, মানে আফটার 10th বা 12th একটা বেসিক্যালি তাকে মাসেলস এর নলেজটা তো অর্জন করতেই হবে। তাতে স্পোর্টস মাসাজে অনেকটা তার অনেকটা এগিয়ে যায় সে। তার মাসেল নলেজটা খুব ভালো, সে অনেকটা এগিয়ে থাকবে। এক্ষেত্রে কি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে তার একটা এক্সট্রা অ্যাডভান্টেজ থাকবে? অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড তার একটা এক্সট্রা অ্যাডভান্টেজ, তার নার্ভ সিস্টেমটাও অত অবগত থাকবে। রাইট, রাইট। এখন ভালো ভালো কোর্স এসে গেছে, সাইটে ভালো ভালো কোর্স আছে, স্পোর্টস ম্যাথিওরি, স্পোর্টস ফিজিও, স্পোর্টস ট্রেনার, স্পোর্টস সাইকোলজি, নানান স্পোর্টস ফিল্ডে অনেক ধরনের জব ক্রিয়েট হয়ে গেছে। ঠিক কথা। আর এটা তুমি কি মনে করো, এআই যখন একটা বিশাল থ্রেট জব মার্কেটের, স্পোর্টসে এই লাইনগুলো অনেক বেশি এআই থ্রেট থেকে মুক্ত? অনেকটাই। কেননা এখানে ফিজিক্যালি মানুষকে দরকার হচ্ছে। অবশ্যই। আর আরেকটা আমার প্রশ্ন ছিল পার্সোনালি দাদা, যে কেউ যদি স্পোর্টস ব্যাকগ্রাউন্ড থেকে না হয়, সে সাধারণ ঘরের ছেলে মেয়ে হয়েও কি স্পোর্টসের এই লাইনগুলোতে মানে আসতে পারে কোনো রকম ভাবে? অবশ্যই আমি কোনো স্পোর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলে নয়। ও। আমি একটা নর্মাল মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। আমি প্রথম এই কোলে মার্কেটে পড়াশোনার জন্যই এসেছিলাম। আচ্ছা। তো এখানে যখন স্পোর্টস কিছু প্লেয়ারদের দেখি, এখানে থাকতো আগের ইনফ্লুয়েন্স, এরা সব থাকতো। তারাই আমাকে এই স্পোর্টস ম্যাসিওর বা স্পোর্টস ফিজিওর কথাটা আমাকে বলেছিল। তারপরে আমি কোর্স করে আস্তে আস্তে আমি এগিয়ে যাই। তুমি দুর্ধর্ষ জায়গায় গেছো, ইনফ্যাক্ট বাংলায় মানে আমরা তোমাকে নিয়ে ভীষণ গর্ব করি। আরেকটা জিনিস আমি জানতে চাইছি দাদা, তুমি তোমার মানে সৌজন্যে আমাদের এই জায়গাটায় আসা হলো। পোলে মার্কেটে যে জায়গায় আজকে আমরা শুটিং করছি, সেখান থেকে প্রচুর স্বনামধন্য বাংলার ক্রিকেটার বেরিয়েছে। কেউ কেউ তোমাকে খুব কাছ থেকে চেনে, তুমি তো তাদেরকে খুব কাছ থেকে চেনো। তোমার জীবনে লক্ষ্মীরতন শুক্লার একটা বিশাল প্রভাব রয়েছে, আমরা পড়েছি বিভিন্ন ইন্টারভিউতে। তো তুমি যদি তার ব্যাপারে একটু বলো।
অবশ্যই তিনি আমাকে মানে কি বলে একটা জীবন্ত ভগবানের মতো আমাকে খুব হেল্প করেছেন। অ্যাকচুয়ালি ওনার মাকে আমার মা দেখাশোনা করতো। তো তার থ্রুতেই আমি যখন কলকাতায় পড়তে আসি আমার থাকার কোনো জায়গা ছিল না। মা লক্ষ্মী রতনদাই মানে এখানে থাকার ব্যবস্থাটা করে দেয়। আমাদের যে ইকোল মার্কেটের যে যিনি দেখেন বাবু বলে ওনাকে বলে। তো আমি যখন কোর্স করি তখনও তিনি মানে খুলতে বলে তার ক্লাব কালীঘাট ক্লাবে আমার কাজের ব্যবস্থা করে দেয় যাতে আমি একটু এক্সপেরিয়েন্স গেইন করতে পারি। কোর্স শেষ রানিং এর সাথে, সাথে আমি কালীঘাট ক্লাবে যখন কাজ করতাম। ১ বছর যখন কালীঘাট ক্লাবে কাজ করি অটোমেটিক্যালি আমার কর্ণাটক টিমে হয়ে যায় চান্স। তারপর থেকে তো একটার পর একটা ধাপে, ধাপে এগিয়ে গেছি। আর তুমি কর্ণাটকের টিমের সাথে যখন কাজ করেছো আর একটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি কেকেআর এর হয়ে যখন কাজ করেছো, দুটোর অভিজ্ঞতা কতটা ডিফারেন্ট? অ্যাকচুয়ালি স্টেট টিমের কাজ করা আর আইপিএল একটা বড় ডিফারেন্স থাকে। কারণ আইপিএল একটা টি-20 গেম সেখানে গেমের এক্সেলারেটটা অনেক বেশি। সেখানে অনেক অ্যাক্টিভ থাকতে হয়। মাসেল ইনজিউরিও বোধহয় অনেক বেশি টি20 গেমের ক্ষেত্রে, টি-20 তে অনেক বেশি। অনেক বেশি। সেটাই। আর বর্তমান তোমার কি প্রজেক্ট চলছে সেই ব্যাপারে যদি আমাদের একটু বলো। এখন তো বর্তমানে আমি আছি মানে বেঙ্গল 40-20 স্টার্ট হবে সামনে। থাকবো। তারপর দেখা যাক আজ থেকে কি হয়। না না, ডেফিনেটলি তোমার যা ক্যারিয়ার গ্রাফ, আমরা তোমাকে আগামী দিনে বিভিন্ন এবং ভারতের ন্যাশনাল টিমে, সিনিয়র টিমে দেখার চেষ্টা করব। আরেকটা বিষয়ে দাদা, যে এই যে লাইনটায় তুমি আছো, সেটা কি তোমার মনে হয় যে জেন্ডার টু জেন্ডার ভ্যারি করে? মানে মহিলাদের স্পোর্টসের ক্ষেত্রে অ্যাজ এ ফিমেল স্পোর্টস ম্যাসর রিকোয়ার্ড এবং মেলদের ক্ষেত্রে মেল স্পোর্টস ম্যাসর রিকোয়ার্ড? আগে হয়তো ভেরিফাই করতো না কিন্তু এখন আগে হয়তো ভেরিফাই করতো কিন্তু এখন হয়তো করে না। কারণ এখন আপনার আরসিবি টিমে একটা আমারই একটা বান্ধবী আছে ফিমেল ম্যাসিওর সে থাকে নবনীতা তো অনেকেই দেখে। আচ্ছা। এখন অনেকে আছে অনেকে মেল ম্যাসিওরটা ফিমেল টিমে করে আমারই অফার এসেছিল নিউজিল্যান্ড উইমেন্স টিমে তখন ওয়ার্ল্ড কাপের সময় কিন্তু একটা বিশেষ কারণে আমি যেতে পারিনি। আচ্ছা। এখন ওদের নিউজিল্যান্ড টিম ওদের থিঙ্কিংটা আরো এগিয়ে হবে। আরো এগিয়ে, আরো এগিয়ে। আচ্ছা, তুমি কিউই কালচার এবং ইন্ডিয়ান কালচার দুটোতেই সার্ভ করেছো। তোমার মনে হয় যে ভারতীয় কালচারে স্পোর্টসে বিশেষ করে এখনো অনেক কিছু শেখার আছে, এবং যদি তোমার মনে হয় সেগুলো কি, যদি দু একটা আমাদের সাথে শেয়ার করো। হ্যাঁ, কিছুটা শেখার আছে। বেসিক্যালি একটা ওপেন ডিসিপ্লিনটা শেখা। রাইট, রাইট। আরেকটা জিনিস আমার যেটা মনে হয় পার্সোনালি, আমি যদিও স্পোর্টস ফিল্ডের বাইরে থেকে প্রশ্নটা করছি অ্যাজ এ জার্নালিস্ট, যে তোমার কি মনে হয় যে পেমেন্ট স্ট্রাকচারের রিভিশন প্রয়োজন? মানে পেমেন্ট স্ট্রাকচারে এই ধরনের ক্ষেত্রে নিউজিল্যান্ডের লাইফস্টাইলে যে ধরনের পেমেন্ট স্ট্রাকচার রয়েছে, ইন্ডিয়াতে সেই স্ট্রাকচারটা আরেকটু আপগ্রেডেশন প্রয়োজন আছে, খালি স্পোর্টস পার্সনদের উপর ফোকাস না করে অ্যাসোসিয়েটিভ টিম মেম্বারসদের। অ্যাকচুয়ালি বিসিসিআইতে যারা কাজ করে তাদের পেমেন্ট স্ট্রাকচারটা অনেকটাই ভালো। আচ্ছা। স্টেট লেভেলে অনেক সময় এইসব স্পোর্টস ফিজিও স্পোর্টস ম্যাচের পেমেন্ট স্ট্রাকচারটা অতটাও আমার মনে হয় আরেকটু ইমপ্রুভ করা দরকার। কারণ আমি একসময় কর্ণাটক টিমে যে স্যালারিতে 10 বছর 12 বছর আগে যে স্যালারিতে কাজ করতাম আমি এখন শুনি অনেক স্টেটে এখন সেই স্যালারি তার থেকেও কম স্যালারিতে ছেলেরা কাজ করছে 10-12 বছর পরও মানে আমার মনে হয় একটু বেটার হলে তাহলে মানে ছেলেমেয়েরা আরো মোটিভেশন পাবে কাজ করার জন্য। তারা একটু আরো এই ফিল্ডে কম্পিটিশন বাড়লে ওয়ার্ক কালচারটাও ভালো। ঠিক কথা। এবং আমরা তোমার কাছে অত্যন্ত মানে কৃতজ্ঞ এবং ধন্যবাদ আমি তোমাকে জানাচ্ছি যে আমাদের একটি ছোট্ট ইউটিউব চ্যানেল, কিন্তু তুমি যেভাবে আমাদেরকে হেল্প করলে এবং যেভাবে সময় দিলে, সেটা সত্যি কথা। তোমার সৌজন্যে হয়তো আমরা দর্শকের কাছে পৌঁছাতে পারবো যে স্পোর্টস খালি 11 জন বা 12 জনের টিমের খেলা নয়, তার বাইরে একটা বৃহত্তর পরিবার তার পেছনে কাজ করে। তো আজকের শেষ প্রশ্ন তোমার কাছে দাদা, যে 11 জন বা 12 জন টিমে থাকে, তাদেরকে তোমরা ইনজুরির সময় বা ট্রেনিং এর সময় কিভাবে দেখো বা কি স্কেডিউলে তোমরা কাজ করো? অ্যাকচুয়ালি 11 জন মানে থাকে হচ্ছে 15 জন। রিজার্ভ নিয়ে, রাইট? 15 থেকে 16 জন একজন এক্সট্রাও থাকে আমাদের মেনলি কাজ হচ্ছে ইনজুরি যাতে না হয় তার জন্য আগে থেকে তাকে তৈরি করা। ইনজুরি প্রিভেনশন হিসেবে তাকে তৈরি করা। এবং সেটা ট্রেনিং এর সময় থেকেই চলে। ট্রেনিং এর সময় থেকেই তাকে চলে, তার আগে থেকে তাকে মাসেল রিকভারি সেই হিসাবেই তাকে তৈরি করা হয় যাতে গ্রাউন্ড লেভেলে তার যাতে কোনো ইনজুরি হয়। হ্যাঁ, সেটার স্কেডিউলটা মোটামুটি কি থাকে, কি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় তাকে? তাকে ট্রেনিং থাকে, তাকে ফিজিও সেশন থাকে। ফিজিও যদি মনে করে তার মাসেল কিছু রিল্যাক্সের কোনো মাসেলে তার মাসেল রিলিজ করা দরকার, ফিজিও তারপর স্পোর্টস ম্যাচেরও তাকে পাঠায়। এটা একটা নর্মাল রুটিন, নর্মাল কোর্স। আর এটা ক্রিকেট ছাড়া তোমার মনে হয় যে মেইন স্ট্রিম স্পোর্টস, ক্রিকেট ফুটবল ছাড়া আর কোন কোন স্পোর্টসে এটার রিকোয়ারমেন্ট আছে? টেনিসে আছে, আমি অনেক টেনিস প্লেয়ারের সাথেও কাজ করি, অনেক গল্ফারের সাথেও কাজ করি। এখানে আপনার
অনেক যেগুলো মানে খুব অ্যাক্টিভ গেম, রাগবি রাগবি, রাইট। রাগবি, কাবাডি। আমার অনেক বন্ধু আছে অসাধারণ। যারা এসব টিমে কাজ করে। এক্সেলেন্ট দাদা। আর স্পোর্টিভ দর্শকদের জন্য তোমার কিছু মেসেজ থাকবে? মেসেজ থাকবে তোমরা আরো একটু মানে এটা বেশি তোমরা শেয়ার করো যাতে যারা নতুন ছেলেমেয়ে যারা এই লাইনে আসতে চায় তারা আরো বেশি মোটিভেশন পাবে। থ্যাংক ইউ সো মাচ দাদা। থ্যাংক ইউ সো মাচ।